তাহলে দেখো আমাদের এর আগের দিন হার্ট রিলেটেড মানে ডাবল সার্কুলেশন এগুলো সব আমাদের হয়ে গেছে, ফ্রি শ্যাম্পিলিয়া ওগুলো শিখেছি। তো না, এবার হচ্ছে কি, আজকে আমরা পড়বো লিম্ফ্যাটিক সিস্টেম। ওটা বেশি টাইম লাগবে না। লিম্ফ্যাটিক সিস্টেমে বেশি টাইম লাগবে না। আগে দেখো লিম্ফ জিনিসটা কি। এটা তোমার লিম্ফ্যাটিক সিস্টেম আবার নোটে আমি ইনক্লুড করিনি, কারণ এটা এস্টাম থেকে পড়লেই হয়ে যাবে। তো তোমরা এস্টাম দিয়ে লিম্ফ্যাটিক সিস্টেমটা বের করে রাখো, ওখান থেকে আমরা ডেফিনেশন এগুলো সব পড়ে নিবো। আগে আমি বলেছি লিম্ফ আর ব্লাডের মধ্যে কি ডিফারেন্স। ব্লাডের মতো লিম্ফও কিন্তু একটা বডি ফ্লুইড। ব্লাডের মতো লিম্ফও একটা বডি ফ্লুইড। খালি এখানে আমি ডিফারেন্স গুলো আমি আমার নোটটাতে দিয়েছি, যে ব্লাড হচ্ছে রেড ইন কালার কারণ ওর মধ্যে আরবিসি থাকে, আর লিম্ফ হচ্ছে আরবিসি থাকে না তাই ওটা লাইট ইয়েলো কালার, লাইট ইয়েলো ইন কালার। এক নাম্বার। দুই নাম্বার, ব্লাডের মধ্যে ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল, প্লেটলেট এগুলো তো থাকবে, কিন্তু লিম্ফের মধ্যে ডব্লিউবিসি আর প্লেটলেট একটু কম থাকে, লেস নাম্বার। এটা দুই নাম্বার ডিফারেন্স। তিন নাম্বার ডিফারেন্স, ব্লাডের ফাংশন হচ্ছে ট্রান্সপোর্ট টু ডিফারেন্ট বডি টিস্যুস। কি ট্রান্সপোর্ট করে? অক্সিজেন, ফুড, হ্যাঁ কি না? কিন্তু লিম্ফের ফাংশন কি? লিম্ফের ফাংশন ট্রান্সপোর্ট টু অ্যান্ড ফ্রম ব্লাড অ্যান্ড বডি সেলস। ও ব্লাড থেকে সেলের মধ্যে নিয়ে যায়। আর ব্লাড কি কি তোমার হচ্ছে বিভিন্ন অর্গান থেকে বিভিন্ন সেলের মধ্যে নিয়ে যায়। আর ব্লাড কি দিয়ে ফ্লো করে? ব্লাড ফ্লো করে হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে। ব্লাড ভেসেল, ব্লাড ক্যাপিলারি এগুলোর মধ্যে দিয়ে রান করে। কিন্তু লিম্ফ ফ্লাকচুয়েট করছে, কিন্তু লিম্ফ ফ্লো করে লিম্ফ ভেসেল, লিম্ফ ক্যাপিলারির মধ্যে দিয়ে। যেরকম আমরা ব্লাড ভেসেল পড়েছিলাম, আর্টারি, ভেইন, ক্যাপিলারি, তাই না? সেরকম লিম্ফেরও লিম্ফ ভেসেল আলাদা থাকে। তাহলে এবার চলে আসো হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। এস্টার্ন বইতে চলে আসো, লিম্ফ্যাটিক সিস্টেম। হচ্ছে না, হবে না। লিম্ফ্যাটিক সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেম থেকে এস্টার্ন থেকে কি কি পড়বো আমি আগে বলে দিব। এবার সবার আগে একটা জিনিস তোমাকে শিখতে হবে, যে লিম্ফ্যাটিক সিস্টেমটা কি। মন দিয়ে দেখবা, দেখো। মনে করো এইটা একটা ব্লাড ভেসেল। মনে করো এটা একটা ব্লাড ভেসেল। এই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে। এই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে মনে করো ব্লাড যাচ্ছে, ব্লাড। মন দিয়ে বুঝবা, কিন্তু লিম্ফ কিন্তু অনেকেই বুঝতে পারে না লিম্ফ জিনিসটা কি। এই ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড যাওয়া আসা করছে। এবার ব্লাডের মধ্যে কি কি থাকে? ব্লাডের মধ্যে আমরা জানি আরবিসি থাকে, থাকি না? ডব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল থাকে, বিভিন্ন রকমের প্রোটিন থাকে, বিভিন্ন রকমের প্রোটিন থাকে, ফুড কম্পোনেন্ট থাকে। তারপরে মনে করো অক্সিজেন থাকে বা কার্বন ডাই অক্সাইড, কারণ ব্লাড আমাদের হিমোগ্লোবিন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড কেও ক্যারি করে। তো ব্লাডের মধ্যে অনেক কম্পোনেন্টস থাকে। আর মেন যেগুলো জিনিস, আরবিসি, ডব্লিউবিসি, প্রোটিন, ফুড, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো। ঠিক? মন দিয়ে শুনুন। এবার মনে করো এই জায়গাটায় আমাদের একটা টিস্যু আছে। টিস্যু কি? মেনি ক্লাস্টার অফ মেনি সেল, ক্লাস্টার অফ মেনি সেলস পারফর্মিং এ সিঙ্গেল ফাংশন। অনেকগুলো সেলের ক্লাস্টার যারা মিলে একটা কাজ করছে। ধরুন এটা আমাদের মাসেলের টিস্যু, এগুলো হচ্ছে মাসেলের সেল, এগুলো মনে করো মাসেলের সেল। এবার এই সেলের বাইরে একটা ফ্লুইড থাকে, মনে রাখবা। সেলের বাইরে একটা ফ্লুইড আছে। সেলের বাইরের ফ্লুইডকে বলে টিস্যু ফ্লুইড। সেলের বাইরের ফ্লুইডকে বলে টিস্যু ফ্লুইড। আমি কিন্তু খুব সহজ ভাবে বলছি। তো এই ব্লাড ভেসেল থেকে একটা ব্লাড, মনে করো এরকম ভাবে ব্লাড ক্যাপিলারি বেরিয়েছে, এরকম করে ব্লাড ক্যাপিলারিজ বেরিয়েছে। ক্যাপিলারি খুবই টাইনি আর থিন ব্লাড ভেসেলস, হ্যাঁ কি না? তো এবার হবে কি,
যে এই ব্লাড এখান দিয়ে মনে করো যখন ব্লাডটা এখানে ঢুকবে, এই ক্যাপিলারি গুলো এত ছোট হয় যে এর ভিতর দিয়ে মনে করো বড় বড় আরবিসি, তারপরে মনে করো বড় বড় প্রোটিন, এইগুলো এই ক্যাপিলারির মধ্যে ঢুকতে পারে না। আরবিসি তারপরে মনে করো বড় বড় প্রোটিন, এগুলো ঢুকতে পারে না। যেগুলো একটু বড় সাইজের ডব্লিউবিসি, ডব্লিউবিসিও অত বেশি এখানে ঢুকতে পারে না। তো এগুলো বাদ দিয়ে, মানে আরবিসি প্রোটিন এগুলো বাদ দিয়ে ব্লাডের বাদ বাকি যে ব্লাডের ফ্লুইডকে কি বলে, না না, ব্লাডের ফ্লুইড পার্টকে কি বলে, প্লাজমা। তো প্লাজমাটা যাবে, এর মধ্যে প্লাজমাটা যাবে, কিন্তু আরবিসি বড় বড় প্রোটিন ওগুলো যাবে না, ডব্লিউবিসি অত যাবে না। এবার হবে কি, কিন্তু ওর সাথে যে ফুড, অক্সিজেন, মানে রেসপিরেটরি গ্যাস, ওগুলো কিন্তু যাবে, কারণ ওগুলোর সাইজ অনেক ছোট। তো হয় কি, যে এই যে ফ্লুইডটা এখানে গেল, তার মধ্যে থেকে ফুড, অক্সিজেন টিস্যু ফ্লুইডে আসবে। এই যে বাইরের ফ্লুইডটাকে কি বলে বললাম, টিস্যু ফ্লুইড। তো এখান থেকে ফুড, তারপরে অক্সিজেন, এগুলো টিস্যু ফ্লুইডে আসবে, টিস্যু ফ্লুইড থেকে সেলের মধ্যে যাবে, সেল ওগুলোকে ইউজ করবে। ইউজ করার পরে সেলের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড আবার টিস্যু ফ্লুইডে আসবে, টিস্যু ফ্লুইড থেকে কার্বন ডাই অক্সাইড আবার এই ব্লাড ভেসে, এই এই জিনিসটার ভিতরে যে ফ্লুইডটা আছে সেটার মধ্যে চলে আসবে। এক। দুই নাম্বার কি, যদি এখানে কোনো জার্মস থাকে, মনে করো কোনো ব্যাকটেরিয়া বা কিছু জার্মস থাকে, এই জার্মসটাকে তো আমাদের ইমিউন সিস্টেম মেরে ফেলবে। তো এই জার্মসের যে টুকরোগুলো, ছোট ছোট ফ্র্যাগমেন্টস গুলো বা গোটা জার্মসটাও, এই জার্মস গুলোকেও এ নিয়ে নেয়, মানে যত আনওয়ান্টেড জিনিস, জার্মস, এগুলোকেও নিয়ে নিল এই ফ্লুইডটা। এবার দেখা গেল এই জার্মস অনেক সেলকে ড্যামেজ করেছে। ধরে নাও এই জার্মস মনে করো এই সেলটাকে মনে করো ড্যামেজ করে, সেলটাকে মনে করো ছোট ছোট টুকরো করে দিয়েছে, সেলের অনেক ছোট ছোট টুকরো করে দিয়েছে। আমি লিখে দিলাম কি, সেল, ডেড সেল ফ্র্যাগমেন্টস, লিখে দিলাম ডেড সেল ফ্র্যাগমেন্টস। তাহলে এই ডেড সেলের ফ্র্যাগমেন্টস গুলোকেও এই ফ্লুইডটা নিয়ে নিবে। তাহলে কি দরকারি জিনিসগুলো, ফুড, অক্সিজেন, এরা টিস্যু ফ্লুইড থেকে তারপরে আবার সেলে মানে সাপ্লাই করে দিল। আর সেলের থেকে আনওয়ান্টেড জিনিসগুলো, মনে করো কার্বন ডাই অক্সাইড, জার্মস, ডেড সেলের ফ্র্যাগমেন্ট, এগুলোকে নিয়ে নিল। এই যে ফ্লুইডটা, এইটাকেই বলে হচ্ছে লিম্ফ, এইটাকেই বলে হচ্ছে লিম্ফ। তবে লিম্ফের মধ্যে কি নাই বললাম, আরবিসি অত নাই, আরবিসি নাই একদম, বড় বড় প্রোটিন গুলো নাই, ডব্লিউবিসি আছে কিন্তু মানে খুব কম, অল্প। ওই যে ডিফারেন্সের পয়েন্টটাতে দেখবা ডব্লিউবিসি আছে কিন্তু লেস, প্লেটলেটও অল্প থাকে। তাহলে স্যার এবার এটা কি হবে, এইটা হবে কি, এই যে এই যে জিনিসটা, এই যে পাথওয়েটা, এটাকে বলে লিম্ফ ক্যাপিলারি। যেরকম ব্লাড ক্যাপিলারি হয়, ওর যেহেতু এটার মধ্যে দিয়ে লিম্ফ রান করছে, তাই এটাকে কি বলে, লিম্ফ ক্যাপিলারি। এবার এই লিম্ফ ক্যাপিলারি একসাথে হবে, লিম্ফ ক্যাপিলারি একসাথে হয়ে বানাবে লিম্ফ ভেসেল, লিম্ফ ক্যাপিলারি একসাথে হয়ে হবে লিম্ফ ভেসেল। হুম। এবার মনে করো এটা হচ্ছে একটা হিউম্যানের বডি। এবার হিউম্যানের বডিতে অনেক জায়গায় ছোট ছোট লিম্ফ গ্ল্যান্ড থাকে। লিম্ফ গ্ল্যান্ড কোথায় থাকে, আমাদের আন্ডার আর্মসে থাকে, আন্ডার আর্মসে অনেক লিম্ফ গ্ল্যান্ড থাকে এরকম। তারপরে আমাদের গলায় থাকে, গলায় থাকে। তারপরে আমাদের পেটে একটা বিশাল বড় লিম্ফ গ্ল্যান্ড আছে, যেটার নাম হচ্ছে স্প্লিন, যেটার নাম কি, স্প্লিন, এই স্প্লিন। তো হয় কি, এই লিম্ফ ভেসেল গুলো, এই লিম্ফ, SPLEEN, এই লিম্ফ গ্ল্যান্ডে চলে যায়, লিম্ফ ভেসেল গুলো লিম্ফ গ্ল্যান্ডে চলে যায়। আমি এখানে লিম্ফ গ্ল্যান্ডটাকে একটু বড় করে ড্র করি, কারণ এখানে কিছু ঘটনা দেখাতে হবে। এইটা মনে করো লিম্ফ গ্ল্যান্ড, লিম্ফ গ্ল্যান্ড, ঠিক। আর এই লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে একটা স্পেশাল ডব্লিউবিসি তৈরি হয়, লিম্ফোসাইট।
স্পেশাল ডব্লিউবিসি তৈরি হয় যেটার নাম কি লিম্ফোসাইট। লিম্ফোসাইট হচ্ছে এক ধরনের ডব্লিউবিসি। তাহলে তোমাদেরকে একটু শুরুতে দেখালাম না যে লিম্ফ জার্মসদেরকেও নিয়ে নেয়, হ্যাঁ কি না? তাহলে এই সমস্ত জার্মস, ডেড সেল, এগুলো সব জিনিস চলে গেল আমাদের লিম্ফ গ্ল্যান্ডে চলে গেল। আর এই লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে থাকা লিম্ফোসাইটের সাথে ওই জার্মসের ফাইটিং হয়। হুম। হয়ে যে লিম্ফোসাইটও মারা যায়, ফাইট করতে করতে লিম্ফোসাইটও মারা যায়, জার্মস গুলোও কিছুটা মারা যায়। এরকম ফাইটিংটা এখানে হতে থাকে। হওয়ার পরে যে ব্লাডটা এবার আমাদের এখন সেফ, যে ব্লাডটা, এই ব্লাডটা কি হয় যে অন্য ব্লাড ক্যাপিলারি দিয়ে, যেগুলোকে সাইনাস বলে, এগুলো দিয়ে চলে যায় আমাদের হার্টে। এবার হার্টে কে, হার্টে আবার ব্লাড আছে, তাহলে লিম্ফটা গিয়ে আবার হার্টের সাথে কানেক্ট, মানে লিম্ফটা গিয়ে আবার ব্লাডের সাথে মিশে যায়। স্যার বলছি কি ব্লাড ভেসেলে তো ডব্লিউবিসি গুলো ঢুকতে পারে না। না, ব্লাড ভেসেলে থাকে, লিম্ফ ভেসেলে থাকে না। কেন যাচ্ছে হুম? যাচ্ছিল ফাইট করছিল। এই লিম্ফোসাইটটা তো, এই ডব্লিউবিসিটা এখানে আগের থেকেই থাকে, ওখানে ওটা তৈরিই হয়। তো কোথায় যেতে পারে ডব্লিউবিসি যত বড় ও, ব্লাড ভেসেল থেকে লিম্ফ ক্যাপিলারির মধ্যে যেতে পারে না। ব্লাড ভেসেল থেকে লিম্ফ ক্যাপিলারির মধ্যে ডব্লিউবিসি যেতে পারে। না না, লিম্ফের আলাদা ক্যাপিলারি আছে, এটা ব্লাড ক্যাপিলারি না, এটা লিম্ফ ক্যাপিলারি। হ্যাঁ। হুম 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 হুম। তো কি বললাম যে এই জার্মস টার্মস কে ক্যারি করে লিম্ফ চলে গেল হচ্ছে লিম্ফ গ্ল্যান্ডে। লিম্ফ গ্ল্যান্ডে কে আছে? স্পেশাল ডব্লিউবিসি আছে, যেটার নাম লিম্ফোসাইট। তো লিম্ফোসাইটের সাথে জার্মস এর ফাইটিং হবে, হওয়ার পরে ক্লিন ব্লাডটা চলে যাবে হচ্ছে, সরি, ক্লিন লিম্ফটা চলে যাবে হার্টে। হার্টে গিয়ে লিম্ফ আবার ব্লাডের সাথে মিশে যায়। লিম্ফ, লিম্ফটা কার সাথেই মিশে গেল আবার, কারণ ব্লাডে, হার্টের মধ্যে কি থাকে? ব্লাড থাকে। তাহলে লিম্ফটা আবার ব্লাডের সাথেই মিশে গেল। ব্লাড যখন এটাকে পাম্প করছে, ব্লাড যখন, সরি, হার্ট যখন এই ব্লাডকে আবার পাম্প করে টিস্যুতে পাঠায়, মনে পড়ছে? মেইন আর্টারি, অ্যাওর্টা, অ্যাওর্টা দিয়ে যখন আবার এই ব্লাডকে যখন পাঠায়, এইটা আবার সেম ওই সার্কুলেশনেই চলে আসে। এটা সেম আবার ওই সার্কুলেশনেই চলে আসে। মানে এই যে ব্যাপারটা বুঝো, এবার বুঝতে পারলাম? ওই ব্লাডটাই, এই যে হার্টের থেকে বের হওয়া ব্লাডটাই আবার ওই টিস্যুর, এই যে টিস্যুর কাছে যাচ্ছে, গিয়ে ব্লাডের থেকে আবার লিম্ফ সেপারেট হয়ে যাচ্ছে। ব্লাডের থেকে আবার লিম্ফ সেপারেট হয়ে গেল, হয়ে লিম্ফ নিজের কাজটা করলো, দরকারি জিনিসগুলোকে টিস্যুতে দিয়ে দিল, খারাপ জিনিসগুলোকে নিয়ে নিল, নিয়ে ও ও আবার চলে গেল লিম্ফ গ্ল্যান্ডে। গ্ল্যান্ডে গিয়ে আবার ফাইটিং হচ্ছে বা যা হওয়ার হচ্ছে, হয়ে আবার ওই ফ্লুইডটা চলে গেল আবার হার্টে, আবার ব্লাডের সাথে মিশে গেল। তাহলে লিম্ফের সার্কুলেশনটা কিরকম? অনলি টিস্যু টু হার্ট, হার্ট টু টিস্যু না, কিন্তু হার্ট টু টিস্যু যাচ্ছে ব্লাড, হার্ট টু টিস্যু কে যাচ্ছে? ব্লাড, হ্যাঁ কি না? ব্লাড যাচ্ছে হার্ট টু টিস্যু, ওই যে হার্ট, এই যে টিস্যু। হ্যাঁ, হ্যাঁ, প্লাজমা তো থাকবেই। প্লাজমা হচ্ছে ব্লাড আর লিম্ফ দুটোর কমন কম্পোনেন্ট। ব্লাডের মধ্যেও প্লাজমা থাকে, আর ব্লাডের প্লাজমাটাই লিম্ফ হয়ে টিস্যু, টিস্যুর ওখানে যাচ্ছে। বুঝতে পারলে তো? তো এইটা, এই সিস্টেমটাই হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। এই যে টোটাল সিস্টেমটা, আর এখানে তোমাকে মনে রাখতে হবে যা, the direction of lymph is one way বা unidirectional, one way or unidirectional, কোথা থেকে কোথায়? অনলি টিস্যু টু হার্ট, শুধুমাত্র টিস্যু থেকে হার্টে যায়। হার্ট থেকে আবার ব্লাড বেরোয়, ব্লাডের থেকে লিম্ফ আবার সেপারেট হয়ে যায়, সেপারেট হয়ে আবার ওটা লিম্ফ গ্ল্যান্ড হয়ে আবার হার্টে, ফ্রম টিস্যু টু হার্ট। তাহলে এইটা হচ্ছে, বুঝতে পারলে তো? না বুঝতে পারলে বলো কোন জায়গাটা বুঝতে পারলে না, আমি আবার বলছি। হ্যাঁ, এই যে লিম্ফ গ্ল্যান্ড যেগুলো আমাদের আন্ডারআর্মসে থাকে, গলায় থাকে, পেটে থাকে, তারপরে অনেক জায়গাতে আমাদের লিম্ফ গ্ল্যান্ড থাকে। ওই লিম্ফ গ্ল্যান্ডে একটা স্পেশাল
ডব্লিউবিসি তৈরি হয়, এই ডব্লিউবিসি তার নাম লিম্ফোসাইট, লিম্ফ থেকেই ওটার নাম দিয়েছে লিম্ফোসাইট। হ্যাঁ, ওই লিম্ফোসাইট জার্মস এর সাথে ভিগোরাসলি ফাইটিং করে আর আমাদেরকে আহ বাঁচিয়ে রাখে। লিম্ফ গ্ল্যান্ডেই, হ্যাঁ লিম্ফ গ্ল্যান্ডেই লিম্ফোসাইটটা তৈরি হয়, আর ওই লিম্ফ গ্ল্যান্ডের মধ্যে ফাইটিংটা হয়। লিম্ফ গ্ল্যান্ড, যেটার আর একটা নাম লিম্ফ নোড। তাহলে লিম্ফ্যাটিক সিস্টেম থেকে আমি এসচান থেকে কি কি পড়বো? প্রথমে চলে আসো লিম্ফ্যাটিক সিস্টেমের ডেফিনেশন, এই যে এখান থেকে এত অবধি। লিম্ফ্যাটিক সিস্টেমের মধ্যে কি কি থাকে? লিম্ফ ক্যাপিলারি, লিম্ফ ভেসেল, লিম্ফ নোড বা লিম্ফ গ্ল্যান্ড, ওই যে আন্ডার আর্মসে যেগুলো থাকে, আর লিম্ফ। এইটুকুনি পড়লাম, এখান থেকে আর অত পড়তে হবে না। তারপরে একদম নিচে চলে আসো, তারপরে একদম নিচে চলে আসো। এই যে লিম্ফ, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আছে। লিম্ফ কি? হোয়াট ইজ লিম্ফ? লিম্ফ ইজ এ লাইট ইয়েলো লিকুইড হুইচ ইজ সামহাট সিমিলার ইন কম্পোজিশন টু ব্লাড প্লাজমা। ব্লাডের প্লাজমার সাথে অনেকটা মিল আছে। লিম্ফ ইজ নট রেড লাইক ব্লাড। কেন? কারণ লিম্ফের মধ্যে কি থাকে না? রেড ব্লাড সেল কিন্তু থাকে না। আগেই বলেছি ওটা রেড ব্লাড সেল বড় সাইজের হয়, তাই ওটা যেতে পারে না। লিম্ফের মধ্যে কি থাকে? লার্জ প্রোটিন মলিকিউলস অ্যান্ড ডাইজেস্টেড ফুড, তারপরে হচ্ছে তোমার রেসপিরেটরি গ্যাসেস, এগুলো থাকে। আর কি থাকে ওর মধ্যে? ওই যে জার্মস গুলোকে নিয়ে নেয়, কন্টেন জার্মসও থাকতে পারে। যেই সেলগুলো মারা গেল সেই সেলগুলোর টুকরো, ফ্র্যাগমেন্টস অফ ডেড সেল, এগুলোও থাকতে পারে লিম্ফের মধ্যে। আর লিম্ফের ডাইরেক্ট ফ্লোটা কোন দিকে? শুধুমাত্র কোন দিকে বললাম? টিস্যু টু হার্ট, বাট লিম্ফ ফ্লোজ অনলি ওয়ান ডাইরেকশন, ফ্রম বডি টিস্যু টু হার্ট, এটাও ইম্পর্টেন্ট। আর লিম্ফের মধ্যে কিরকম একটা স্পেশাল ডব্লিউবিসি থাকে, ডব্লিউবিসিটার নাম কি বললাম? লিম্ফোসাইট, যেটার ফাইটিং ইনফেকশন এন্ড ডিজিজ, এটাও ইম্পর্টেন্ট। এটাকে একটা ব্র্যাকেট করে দাও এত অবধি। স্যার এটা উপরটা আমার মার্ক করে দিন। হুম, এটা করে দাও। এটা করেছো? তারপরে চলে আসো এটা। ঠিক আছে? আচ্ছা লিম্ফ কন্টেন্স লার্জ প্রোটিন, ডাইজেস্টেড ফ্যাট, জার্মস, এগুলো আবার ডিসকাশন করেছে, এখান থেকেও আবার ব্র্যাকেট করো। সেম জিনিসই লেখা। এই যে লিম্ফ কন্টেন্স লার্জ প্রোটিন, ডাইজেস্টেড ফ্যাট, জার্মস, fragments of dead cell from the tissue fluid around the body cell seeps into lymph capillaries। ওই যে লিম্ফ ক্যাপিলারিস এর মধ্যে সব ঢুকে গেল টিস্যু ফ্লুইড। কন্টেইনিং লার্জ প্রোটিন মলিকিউল, দিস কন্টেইন লার্জ প্রোটিন মলিকিউলস মানে এখানে নাম্বারের দিক থেকে বলেছে, বুঝতে পারলা? মানে অনেক নাম্বার অফ প্রোটিন থাকে, বড় প্রোটিন থাকে না এখানে। লার্জ বলতে সাইজে বড় না, নাম্বারে বেশি। লিম্ফ ক্যাপিলারিজ প্রেজেন্ট থ্রু দ্য বডি। ফ্রম লিম্ফ ক্যাপিলারি, লিম্ফ চলে গেল কোথায়? লিম্ফ ভেসেলে চলে গেল। লিম্ফ ভেসেল থেকে ওটা কোথায় চলে যাবে? লিম্ফ নোডস মানে লিম্ফ গ্ল্যান্ডে চলে যাবে। আর লিম্ফ গ্ল্যান্ডে কে থাকে? লিম্ফোসাইট, একটা স্পেশাল ডব্লিউবিসি, যার সাথে ফাইটিংটা হবে। হওয়ার পরে এই যে দেখো, হওয়ার পরে সবগুলো এই যে অ্যান্টিবডি বানায়, লিম্ফোসাইট অ্যান্টিবডি বানিয়ে জার্মসদেরকে কিল করে। অ্যান্টিবডি এক ধরনের কেমিক্যাল। তারপরে এগুলো সব জিনিস চলে গেল হচ্ছে তোমার হার্টে চলে যাবে। এই যে কলার বোনের নিচ দিক দিয়ে একটা কানেকশন আছে হার্টে, যেটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন। ওই সাবক্লেভিয়ান ভেইন দিয়ে লিম্ফ গ্ল্যান্ড থেকে লিম্ফ গুলো চলে যাবে হার্টে। কলার বোন হচ্ছে এই যে এটা, এইটার নিচ দিক দিয়ে যায় হার্টে। তারপরে ওটা আবার কি হয়ে গেল? আমাদের সার্কুলার মানে আবার ব্লাডের সাথে মিশে গেল। এইভাবে লিম্ফের সার্কুলেশনটা কমপ্লিট হয়। এটা ইম্পর্টেন্ট। লিম্ফের ফাংশন কি? এক নাম্বার হচ্ছে ওর নিউট্রিটিভ ফাংশন। নিউট্রিটিভ ফাংশন মানে লিম্ফ কিন্তু সেলের মধ্যে ফুড সাপ্লাইও দিচ্ছে, যেখানে ব্লাড পৌঁছাতে পারছে না ওখানে লিম্ফ নিয়ে যাচ্ছে। দুই নাম্বার কি? যে লিম্ফের কাজ হচ্ছে জার্মস কে কিল করা, কারণ লিম্ফের মধ্যে কি থাকে? স্পেশাল
ডব্লিউবিসি থাকে যেটার নাম লিম্ফোসাইট। আর লিম্ফোসাইট কি বানায়, একটা কেমিক্যাল বানায় যেটার নাম অ্যান্টিবডি, যেটা দিয়ে জার্মসকে কিল করে। আর লিম্ফ আরো একটা কাজ করে, রিমুভিং দ্য ওয়েস্ট প্রোডাক্টস লাইক ফ্র্যাগমেন্টস অফ ডেড সেলস, এগুলাকেও রিমুভ করতে হেল্প করে। তাহলে হয়ে গেল আমাদের ট্রান্সপোর্ট। আর লিম্ফ আর ব্লাডের ডিফারেন্স আমার নোটের মধ্যে আছে, ওটা নোট থেকে পড়বা। তাহলে এবার চলে আসো এক্সক্রিশন। এক্সক্রিশন একটা জিনিস আমি লিখছি, কি লিখলাম, রিমুভাল অফ মেটাবলিক ওয়েস্ট, তাকে এক্সক্রিশন বলে। বোঝো কিন্তু, তাকে এক্সক্রিশন বলে। এখানে মেটাবলিক ওয়েস্ট ব্যাপারটার মধ্যে অনেক অনেক জিনিস আছে। আমাকে প্রথমে জানতে হবে মেটাবলিজম কি। মেটাবলিজম মানে হচ্ছে আমাদের সেলের মধ্যে যে কেমিক্যাল রিঅ্যাকশন গুলো হচ্ছে, সেটাকে বলে মেটাবলিজম। বলতো রেসপিরেশনকে একটা মেটাবলিজম বলবো কিনা? ফুডকে ব্রেক ডাউন করে এটিপি তৈরি করা। এবার বলতো রেসপিরেশনে মেটাবলিক ওয়েস্ট কি? হ্যাঁ, CO2। তাহলে CO2 কে বাইরে বের করা এক্সক্রিশন। আচ্ছা স্যার, ডাইজেশনের সময় আনডাইজেস্টেড ফুড যেটা থাকে, যেটা লার্জ ইন্টেস্টাইনে গিয়ে রেকটামে জমা হয়, এনাস দিয়ে বাইরে বের করে দিই, ওটা কি এক্সক্রিশন? কেন এক্সক্রিশন না? হুম, বলেছিলাম। হ্যাঁ, কারণ আনডাইজেস্টেড ফুডটা তো সেলের ভিতরে তৈরি হচ্ছে না, ওটা ডাইজেশনের জন্য তৈরি হচ্ছে। ওটা ডাইজেশনের জন্য তৈরি হচ্ছে, ওটা তো কোনো কেমিক্যাল রিঅ্যাকশনের জন্য তৈরি হচ্ছে না। ডাইজেশন যেটা হলো না, আনডাইজেস্টেড ফুড, সেইটা সেলের ভিতরে ওটা তৈরি হচ্ছে না, তাই ওটাকে বলবো, ওটাকে কিন্তু আমি মানে ফিসিস, ফিসিস, জানি না স্পেলিংটা ঠিক দিলাম কিনা, ফিসিস মানে পায়খানা, এটাকে রিমুভাল করাকে এক্সক্রিশন বলে না, কি বলে বলো তো? ইয়েস, ওটাকে ইজেশন বলে। ওটাকে ইজেশন বলে। এক্সক্রিশন আলাদা, ইজেশন আলাদা। এক্সক্রিশনের মেটাবলিক ওয়েস্ট গুলো তৈরি হবে সেলের ভিতরে, যেমন কার্বন ডাই অক্সাইড। স্যার আর কি কি মেটাবলিক ওয়েস্ট তৈরি হয়? ইউরিয়া। আর কি কি তৈরি হয় বললাম? ইউরিয়া। তারপরে কি তৈরি হতে পারে? ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড। আর কি কি তৈরি হতে পারে? অ্যামোনিয়া। অ্যামোনিয়া, এগুলাও মেটাবলিক ওয়েস্ট। স্যার এগুলা কিভাবে তৈরি হয় আমাদের সেলের মধ্যে? যখন প্রোটিন ব্রেকডাউন হয়, প্রোটিন যখন ব্রেকডাউন হয় লিভারের মধ্যে, প্রোটিন যখন ব্রেকডাউন হয়, তখন এই ইন্টারমিডিয়েট ফর্ম গুলো তৈরি হয় প্রোটিনের। দেখো, প্রোটিন ব্রেকডাউন হওয়াটাও একটা মেটাবলিজম। তখন এই প্রোটিন নাইট্রোজেন, ইউরিয়াও নাইট্রোজেন, ইউরিক অ্যাসিডও নাইট্রোজেন থাকে, অ্যামোনিয়াতেও নাইট্রোজেন থাকে, প্রোটিনের মধ্যে প্রচুর নাইট্রোজেন থাকে। তাই এগুলোকে বলে নাইট্রোজেনিয়াস ওয়েস্ট। এই ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, এগুলোকে বলে নাইট্রোজেনিয়াস ওয়েস্ট। কার্বন ডাই অক্সাইড কিন্তু নাইট্রোজেনিয়াস ওয়েস্ট না, ওর মধ্যে নাইট্রোজেন নেই, কার্বন আছে। তাহলে স্যার আমরা এই এক্সক্রিশন পার্টটাতে, প্ল্যান্টের এক্সক্রিশন সোজা, ওটার মধ্যে অত কিছু নেই, ওটা আমি আগে বলবো। এটা যেটা বললাম, এটা অ্যানিমালের এক্সক্রিশন বললাম, যে অ্যানিমাল কি কি এক্সক্রিশনের মাধ্যমে কি 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 মেইনলি বাইরে বের করে, মেটাবলিক ওয়েস্ট। স্যার আমরা কোনটা বলবো? কার্বন ডাই অক্সাইডের রিমুভাল আমাদের অলরেডি হয়ে গেছে, ব্রিদিং আউট। তাই ওটা এই চ্যাপ্টারে এই পার্টটাতে আর পড়বো না। আমরা পড়বো কিভাবে মেইনলি ইউরিয়া, আমাদের বডিতে বেশি ইউরিয়াই তৈরি হয়, মানে নাইট্রোজেনিয়াস ওয়েস্ট কে কিভাবে বাইরে বের করি। ওটা বের করি আমরা কিডনি দিয়ে, থ্রু ইউরিন। ওইটা আমরা মেইনলি এখানে পড়বো। তাহলে এক্সক্রিশনের একটা কি আইডিয়া পেলাম, যে এক্সক্রিশন ইজ দ্য রিমুভাল অফ মেটাবলিক ওয়েস্ট অর টক্সিক ওয়েস্ট
এই যে এখান থেকে ডেফিনেশনটা মার্ক করো, যে দ্য প্রসেস অফ রিমুভাল অফ টক্সিক ওয়েস্ট ফ্রম দ্য বডি অফ অ্যান অর্গানিজম ইজ কল্ড এক্সক্রিশন। এবার এক্সক্রিশন ইন প্ল্যান্টস, প্ল্যান্টস এর এক্সক্রিশন খুবই ইজি। প্ল্যান্টের আগে দেখে নাও মেন এক্সক্রিটরি প্রোডাক্ট গুলো কি কি। কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার আর অক্সিজেন। স্যার অক্সিজেন আবার কেন এক্সক্রিটরি প্রোডাক্ট বলো তো? কোন মেটাবলিজমের সময় অক্সিজেন তৈরি হয়? ফটোসিনথেসিস। তাই ওই এক্সেস অক্সিজেনও রাখার দরকার নাই, ওটা ওরা স্টোমাটা দিয়ে বাইরে বের করে দেয়। তাই প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু কার্বন ডাই অক্সাইডও এক্সক্রিটরি প্রোডাক্ট, আবার অক্সিজেনও এক্সক্রিটরি প্রোডাক্ট। তাহলে গ্যাসিয়াস যে ওয়েস্ট গুলো মানে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন, এগুলোকে কিভাবে বাইরে বের করে? তোমার ওয়াটার ভেপারও গ্যাসিয়াস, স্টোমাটা দিয়ে বাইরে বের করে। লেন্টিসেলস মনে আছে? উডি স্টেমে যেটা হয়, গাছের বার্কের যে ক্র্যাক গুলো, ওগুলো দিয়ে বাইরে বের করে। হলো? আচ্ছা, 2 নম্বর, আর কি কি ভাবে প্ল্যান্ট তোমার এক্সক্রিশন করে? প্ল্যান্ট অনেক সময় অনেক এক্সক্রিটরি প্রোডাক্টকে প্ল্যান্ট বিভিন্ন জায়গায় আগে জমা করে। দেখো এখানে কি লেখা আছে, যে প্ল্যান্ট অলসো স্টোর সাম অফ দ্য ওয়েস্ট প্রোডাক্ট ইন দেয়ার বডি পার্টস। ফর এক্সাম্পল, সাম অফ দ্য ওয়েস্ট প্রোডাক্ট কালেক্ট ইন দ্য লিভস, লিভসে জমা হয়, বার্ক গাছের ছালে জমা হয়, ফ্রুটে জমা হয়। তাহলে প্ল্যান্ট এই এক্সক্রিটরি প্রোডাক্ট গুলোকে কিভাবে ছাড়ে? এই যে দেখো, শেডিং অফ লিভস, লিভস কে শেড করে দেয়, পিলিং অফ বার্ক, বার্ককে ছড়িয়ে দেয়, আর ফেলিং অফ ফ্রুটস। ঠিক আছে? কিছু কিছু এক্সক্রিটরি প্রোডাক্ট আবার তোমার সলিড ফর্ম হয়, সলিড। যেমন এক্সাম্পল কি আছে? গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে সলিড এক্সক্রিটরি প্রোডাক্ট। তাহলে এই এক্সক্রিটরি প্রোডাক্ট গুলোকে কিভাবে বাইরে বের করে? এই যে these wastes are removed when fruits gets detached from the plant। প্রথমে এগুলোকে ফ্রুটের মধ্যে জমা করে, ফ্রুটটা তারপরে যখন পড়ে যায় তখন ওর সাথে এক্সক্রিটরি প্রোডাক্টটাও পড়ে যায়। ওটা প্ল্যান্টের জন্য এক্সক্রিটরি হতে পারে, আমাদের জন্য না। হ্যাঁ, ফর এক্সাম্পল দ্য ফ্রুট কল্ড ইয়াম, একটা এক্সাম্পল দেওয়া আছে যেটার মধ্যে নিডল শেপ গ্রাফাইট থাকে। ওগুলোকে যখন ফ্রুটটাকে যখন ফেলে দেয়, গ্রাফাইট গুলো পড়ে যায় ওর সাথে। গ্রাফাইট হচ্ছে, হ্যাঁ যেটা নর্মালি পড়ে যায়, ধরো এই যে ঝড়ের সময় আম পড়ে যায়। হ্যাঁ, ওটার মধ্যে ওদের এক্সক্রিটরি প্রোডাক্ট থাকে। গ্রাফাইট হচ্ছে কাঁটার মতো এক ধরনের সলিড বডি, ফ্রুটের গায়ে লেগে থাকে, এই যে ইয়াম ফ্রুটের গায়ে লেগে থাকে। আচ্ছা, তার এটা হয়ে গেল। এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও, এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। হুম, আমরা যদি ইন্টিগ্রাল রুট খাই, ওই যে তোমার বাচ্চাকে পেটে ওটা কি টেস্ট? ওটা অ্যাকচুয়ালি ওয়েস্ট। হ্যাঁ, ওটাও ওয়েস্ট, ওটাও ওয়েস্ট। আচ্ছা, তারপরে চলে আসো, প্ল্যান্ট আবার কি করে? যেগুলো লিকুইড ওয়েস্ট প্রোডাক্ট, লিকুইড ওয়েস্ট প্রোডাক্টকে আবার সিক্রিট করে। সিক্রিট করে কিভাবে? কিছু কিছু এক্সক্রিটরি, লিকুইড এক্সক্রিটরি প্রোডাক্ট, যেমন গাম মানে আঠা, তারপরে রেজিন হয় না, ওই যে তোমার অনেক গাছের তোমার কাটা জায়গা থেকে বা ক্র্যাক জায়গা থেকে এরকম আঠার মতো সিক্রিশন হয়, ওগুলো দিয়ে আঠা বানায়ও কিন্তু। তো গাম, রেজিন, রেজিন দিয়ে আবার, রেজিনের আবার সুন্দর গন্ধ থাকে, ওটা দিয়ে ধূপকাঠি বানায়। রাবারও হয়। তাহলে গাম, রেজিন ফ্রম দেয়ার স্টেম এন্ড ব্রাঞ্চেস, এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। আবার প্ল্যান্ট কিছু কিছু এক্সক্রিশন আবার করে রুট দিয়ে সয়েলের মধ্যেও ছেড়ে দেয়, এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। এইবার একটা জিনিস বোঝো আমি কি বলছি। এখানে যেটা পড়লাম, পরীক্ষায় কিভাবে, মানে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, এটা ছিল গ্যাসিয়াস ওয়েস্ট প্রোডাক্টকে কিভাবে বাইরে বের করে, এগুলা ছিল সলিড ওয়েস্ট প্রোডাক্টকে কিভাবে বাইরে বের করে, আর এইটা হচ্ছে যে গাম আর রেজিন, এগুলো হচ্ছে তোমার লিকুইড ওয়েস্ট প্রোডাক্টকে কিভাবে বাইরে বের করে। বুঝো কিন্তু? তিনটা কিন্তু তিনটা পেরিমিটারে পড়তে হবে। তাহলে এবার এইখানে আবার ওগুলো রিপিট করেছে পয়েন্ট ওয়াইজ। 1 নম্বর পয়েন্ট, গ্যাসিয়াস ওয়েস্ট প্রোডাক্টকে আমরা কি শিখলাম? স্টোমাটা, লেন্টিসেল।
তারপরে সলিড ওয়েস্ট প্রোডাক্টকে কিভাবে বের করে, শেডিং অফ লিভস, পিলিং অফ বার্ক, ফলিং অফ ফ্রুট। আর লিকুইড ওয়েস্ট প্রোডাক্টকে কিভাবে বের করে, লিকুইড বা সেমি সলিড বলতে পারো, গাম, রেজিন এই ফর্মে বের করে, সিক্রিশন করে বের করে। আর কিছু কিছু ওয়েস্ট প্রোডাক্টকে মাটির মধ্যে ছেড়ে দেয়, সয়েল। আচ্ছা, এবার এখানে আমি তোমাদেরকে কিছু এক্সট্রা জিনিস লিখিয়ে দিই। গাম, এর উপরে লেখো সলিড, গাম হচ্ছে সলিড ফর্ম অফ ওয়েস্ট প্রোডাক্ট। রেজিনের নিচে নিচে লিখে রাখো লিকুইড, লিকুইড হচ্ছে তোমার, সরি, রেজিন হচ্ছে তোমার লিকুইড ফর্ম অফ ওয়েস্ট প্রোডাক্ট। আরো দুটো এক্সট্রা লিখে দিয়ে দিচ্ছি, লেখো পাশে ক্লোভ অয়েল, পরীক্ষায় একবার এসেছিল, ক্লোভ অয়েল, এটাও হচ্ছে লিকুইড। কমা দিয়ে আর একটা লিখে রাখো, রাবার, রাবার, রাবার দিয়ে লিখে রাখো সলিড, রাবার হচ্ছে সলিড ফর্ম অফ ওয়েস্ট প্রোডাক্ট। সলিড অ্যাকচুয়ালি বলা উচিত না, সেমি সলিড, কিন্তু এগুলো সবই কিন্তু সিক্রিশন করে। ক্লোভ অয়েল আর রাবার দুটো এক্সট্রা লিখে রাখো। ষাট নম্বর। আচ্ছা, তা এবার চলে আসো, এক্সক্রিশন ইন প্ল্যান্ট শেষ, এবার আমরা চলে আসি এক্সক্রিশন ইন অ্যানিমালস। তো এক্সক্রিশন ইন অ্যানিমালস আমরা ডাইরেক্ট আমরা হিউম্যানে যাব না, প্রথমে স্মলার অর্গানিজম থেকে শুরু করব। হিউম্যানের এক্সক্রিটরি অর্গান কি? কিডনি, কিন্তু সবার কিন্তু কিডনি থাকে না। শুরু করি ইউনিসেলুলার অর্গানিজম অ্যামিবা থেকে। অ্যামিবা কি দিয়ে এক্সক্রিশন করে, কি দিয়ে ওয়েস্ট প্রোডাক্টকে বাইরে ছেড়ে দেয়? প্রথমে ওরা সব ওয়েস্ট, যদি গ্যাসিয়াস হয় যেমন ধরো কার্বন ডাই অক্সাইড, ওটা তো সেল মেমব্রেন দিয়ে ডিফিউশন প্রসেসে বাইরে বের করে দেবে, হ্যাঁ কি না? কিন্তু নাইট্রোজেনিয়াস ওয়েস্ট যেমন অ্যামোনিয়া, এগুলোকে কিভাবে বাইরে বের করে? প্রথমে এগুলোকে একটা ভ্যাকুয়ালের মধ্যে জমা করে, যে ভ্যাকুয়ালটাকে বলে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। তারপরে ওই ভ্যাকুয়ালটাকে সেল মেমব্রেনের কাছে নিয়ে যায়, এই যে এরকম দেখো, এটা মনে করো একটা অ্যামিবা, ওর মধ্যে কার্বন ডাই অক্সাইড যেটা তৈরি হয় ওটা ডিফিউশন প্রসেসে ছেড়ে দিল, ওটা কোনো ব্যাপার না, ওটা ডিফিউশন প্রসেসে ছেড়ে দিল। কিন্তু নাইট্রোজেনিয়াস ওয়েস্ট যেমন অ্যামোনিয়া, অ্যামোনিয়া এইগুলোকে কিভাবে করে? এগুলোকে প্রথমে একটা ভ্যাকুয়ালের মধ্যে জমা করে, যেটাকে বলে কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। কেন কন্ট্রাকটাইল বলে সেটাও বলে দিচ্ছি। এবার এই অ্যামোনিয়া সমেত, এই অ্যামোনিয়া সমেত এই ভ্যাকুয়ালটাকে কি করে, ভ্যাকুয়ালটাকে নিয়ে যায় ধীরে ধীরে, এরকম করে নিয়ে যায় সেল মেমব্রেনের কাছে নিয়ে যায়। সেল মেমব্রেনের সাথে গিয়ে এই ভ্যাকুয়ালটা ফিউজ হয়ে গেল। এবার ফিউজ হওয়ার পরে কি হবে, যে এর এইটা এই যে এরকম হয়ে যায়, ফিউজ হয়ে যাওয়া। তারপরে হবে কি, এর মধ্যে থাকা অ্যামোনিয়াটা, অ্যামোনিয়াটা এই ইয়েটা দিয়ে বাইরে বেরিয়ে যাবে। যাই হোক, গোটাটা আসলো না, অ্যামোনিয়াটা এখান দিয়ে বাইরে বেরিয়ে গেল। এবার অ্যামোনিয়াটা যখন বাইরে বেরিয়ে যায়, তখন হয় কি, এই ভ্যাকুয়ালটা সাইজে ছোট হয়ে যায়। এবার ছোট হয়ে যাওয়াকে কি হওয়া বলে? কন্ট্রাক্ট হয়ে যাওয়া। তাই এই ভ্যাকুয়ালটার নাম কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। যখন ওর মধ্যে ওয়েস্ট প্রোডাক্ট জমা হচ্ছে তখন খুলে যাচ্ছে, কিন্তু যখন ছেড়ে দিচ্ছে ভ্যাকুয়ালটা আবার কন্ট্রাক্ট হয়ে ছোট হয়ে যাচ্ছে, তাই ওটার নাম কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল। এই কন্ট্রাকটাইল ভ্যাকুয়াল দিয়ে কিন্তু ওরা অসমো রেগুলেশনও করে, মানে ওয়াটার প্রেসারকেও মেনটেন করে, দুটা করে কিন্তু, হ্যাঁ। আচ্ছা স্যার, এবার চলে আসি আর্থওয়ার্ম। আর্থওয়ার্মের এক্সক্রিটরি অর্গান কি? নেফ্রিডিয়া বলে একটা এক্সক্রিটরি অর্গান আছে। অসমোরেগুলেশন, ওয়াটার, ওয়াটার ব্যালেন্স, ওয়াটার কনসেন্ট্রেশনের ব্যালেন্স। নেফ্রিডিয়া হচ্ছে তোমার আর্থওয়ার্মের একটা এক্সক্রিটরি অর্গান, প্লাস ওরা হচ্ছে ময়েস্ট স্কিন দিয়েও ওরা এক্সক্রিশন করে, ওরা কার্বন ডাই অক্সাইডকে বাইরে বের করে। নেফ্রিডিয়ার ছবি যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে আমাকে ক্লাস 11 এর স্লাইডটা খুলতে হবে। তোমার অ্যানিমাল কিংডম, তোমার এইখানে হচ্ছে তোমার আর্থওয়ার্ম মানে অ্যানিলিডা। তারপর কোন কি যাবে? অ্যানিমাল কিংডম না আমাদের কোন ফাইলাম? কোন বাদ? অ্যানিলিডা।
এই যে দেখো, এই যে আর্থওয়ার্মের নেফ্রিডিয়াটা এই যে এরকম দেখতে হয়, এটা এখানে বড় করে দেখিয়েছি। ওদের প্রত্যেকটা সেগমেন্টেই একটা করে নেফ্রিডিয়া থাকে, এই যে এগুলো হচ্ছে এক একটা নেফ্রিডিয়া। এইটা হচ্ছে নেফ্রিডিয়ার বড় একটা তোমার ইমেজ ভিউ। এবার নেফ্রিডিয়া কি, ছোট একটা টিউবের মতো। এই যে দেখো নেফ্রিডিয়াটা, এই যে ইয়েলো কালারের টিউবটা হচ্ছে নেফ্রিডিয়া, ঠিক। আর ওটাকে ঘিরে আছে ব্লাড ক্যাপিলারি। এবার হয় কি, এই দিক দিয়ে ব্যাড ব্লাড ঢোকে, মানে যেই ব্লাডের মধ্যে এক্সক্রিটরি প্রোডাক্ট গুলো আছে, ওই ব্যাড ব্লাডের মধ্যে থাকা এক্সক্রিটরি প্রোডাক্ট গুলো এই নেফ্রিডিয়ার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এই নেফ্রিডিয়ার মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল, হয়ে ফিল্টার হয়ে ক্লিন ব্লাডটা এই দিক দিয়ে বেরোয় যায়, হয়ে বডিতে সার্কুলেট হয়ে গেল। আর যে এক্সক্রিটরি প্রোডাক্ট গুলো নেফ্রিডিয়ার মধ্যে জমা হলো, ওগুলো সব এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে এসে এই পোর দিয়ে বাইরে বের করে দেয়, অথবা এই দিক দিয়েও আর এই পোর দিয়েও বাইরে বের করে দেয়। এটাই ওদের কিডনি, খুবই সিম্পল আর কি, একটা জাস্ট টিউবের মতো, যেটাকে একটা তোমার ব্লাড ক্যাপিলারি গুলো ওটাকে ঘিরে আছে, ব্লাডের থেকে খারাপ জিনিসগুলো অ্যাবজর্ব হয়ে গেল, ক্লিন ব্লাডটা বেরিয়ে গেল, আর মানে ওয়েস্ট প্রোডাক্ট গুলোকে বাইরে বের করে দিল। নেফ্রন, এটাই হচ্ছে ওদের নেফ্রিডিয়া। তো এবার চলে আসো, আর্থওয়ার্মের পরে কি আছে? হিউম্যান বিন। হিউম্যান বিনের থাকে হচ্ছে কিডনি। তাহলে আর্থওয়ার্মের শিখে নিলাম, এগুলা কিন্তু পরীক্ষায় আসে যে কোনটা কার এক্সক্রিটরি মানে অর্গ্যান। হিউম্যান বিনের এক্সক্রিটরি প্রোডাক্ট, এক্সক্রিটরি অর্গ্যান হচ্ছে কিডনি। আর কিডনির মধ্যে এক ধরনের সেল থাকে যেটার নাম হচ্ছে নেফ্রন। তো এবার আমরা ওটা করবো। আচ্ছা, একটা আর একটা জিনিস লিখে রাখো, 4 নাম্বার দিয়ে একটা লিখে রাখো, প্ল্যাটিহেলমিনথিস, প্ল্যাটফর্ম, এদের এক্সক্রিটরি অর্গানের নাম লিখে রাখো, PLATYHELMINTHS, প্ল্যাটিহেলমিনথ। এদের এক্সক্রিটরি অর্গানের নাম হচ্ছে ফ্লেম সেল। ফ্লেম সেল, খালি নামটা মনে রাখো তাহলেই হবে। ফ্লেম সেল, আগুনের ফ্লেমের মতো দেখতে এক ধরনের সেল হয় ওদের বডির মধ্যে, ওটা দিয়ে ওরা এক্সক্রিশন করে। স্যার এমআইএন দিয়ে কিছু সেটা MINTHS, প্ল্যাটিহেলমিনথ। প্ল্যাটিহেলমিনথ এক ধরনের কৃমি। হ্যাঁ, মানুষ বা গরুর পেটে থাকে এই কৃমিটা, ওদের এক্সক্রিটরি অর্গান হচ্ছে ফ্লেম সেল। এবার চলে আসো হচ্ছে হ্যাঁ, রিমুভাল অফ ওয়েস্ট প্রোডাক্ট ইন হিউম্যান। দেখো আমাদের মেজর এক্সক্রিটরি প্রোডাক্ট, এটা খুব ইম্পর্টেন্ট, মেজর এক্সক্রিটরি প্রোডাক্ট কি? এক, কার্বন ডাই অক্সাইড, দুই, ইউরিয়া। এবার কার্বন ডাই অক্সাইড কে বাইরে বের করার প্রসেস রেসপিরেশন চ্যাপ্টারে হয়ে গেছে, ব্রিদিং। কার্বন ডাই অক্সাইড ইজ প্রডিউসড অ্যাজ এ ওয়েস্ট বাই দ্য অক্সিডেশন অফ ফুড ডিউরিং দ্য প্রসেস অফ রেসপিরেশন। কার্বন ডাই অক্সাইড কিভাবে তৈরি হয়, কিন্তু যেটা কোয়েশ্চেন আসে, এটা অনেকেই পারে না, ইউরিয়া কিভাবে তৈরি হয়। আমি বলেছিলাম মেটাবলিজম অফ প্রোটিন। ইউরিয়া ইজ প্রডিউসড অ্যাজ এ ওয়েস্ট বাই দ্য ডিকম্পোজিশন অফ আনইউজড প্রোটিন। আর কোথায় তৈরি হয় এটা? লিভার। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। তো এই ইউরিয়াকে কে বাইরে, সরি, কার্বন ডাই অক্সাইডকে কে বাইরে বের করে? লাংস। কিন্তু ইউরিয়াকে কে বাইরে বের করে? কিডনি। এই দুটো লাইন আন্ডারলাইন করে দাও। ঠিক আছে, এবার চলে আসো হিউম্যান এক্সক্রিশন ইন হিউম্যান। হিউম্যান এক্সক্রিশনের এইখানে একটা জিনিস লিখে রাখো, না এখানে লিখতে হবে না, আমি অন্য জায়গায় লিখিয়ে দেবো। তারপরে লেখা আছে, ঠিক আছে। হুম, হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। তাহলে একটা সিস্টেম কি, অনেকগুলো কি দিয়ে তৈরি? অর্গ্যান। তাহলে আগে অর্গ্যান গুলো জানতে হবে। কি কি অর্গ্যান? দুটো কিডনি,
টু ইউরেটার, ব্লাডার আর ইউরেথ্রা, এই অর্গান গুলো দিয়ে আমাদের এক্সক্রিটরি সিস্টেমটা তৈরি। এবার প্রত্যেকটা অর্গানের ফাংশন গুলো একটা একটা করে ব্র্যাকেট করবো, পরে আমি বুঝিয়ে দেবো। কিডনির ফাংশন, the function of kidney is to remove the poisonous substance urea, other waste, salt and excess water from the blood and excrete them in the form of a yellowish liquid known as urine. And urine পর্যন্ত একটা ব্র্যাকেট করো, ঠিক আছে? এবার কিডনির মধ্যে এই খারাপ ব্লাডটাকে কে নিয়ে আসে, দেখো এই জায়গাটা আবার একটা ব্র্যাকেট করো। এই কিডনির আগে আছে, এটা আগে করাতে হতো। The renal artery or kidney artery brings the dirty blood containing waste substance into kidney, এটা একটা ব্র্যাকেট করো। তারপরে হলো কিডনির ফাংশন। এবার কিডনির ফাংশনের পরে ক্লিন ব্লাডটাকে কে কিডনি থেকে বের করে, ক্লিন ব্লাডটাকে বের করে রেনাল ভেইন। Kidneys clean our blood by filtration it to remove unwanted substances present in it. The clean blood is carried away from the kidney by the renal vein, এটা একটা ব্র্যাকেট করো। সব বুঝিয়ে দিচ্ছি। এবার ইউরেটারের ফাংশন এখান থেকে এত অবধি ব্র্যাকেট করো। ইউরেটার দিয়ে ইউরিনটা ব্লাডারে গিয়ে জমা হয় দুটো কিডনি থেকে। সরি, এত অবধি না, এত অবধি এই লাইনটা, এই ব্লাডারটা অবধি ব্র্যাকেট করো। ইউরেটার, ব্লাডারের মধ্যে ইউরিন জমা হয়। The bladder is a bag which stores urine till the time we go to the toilet. ব্লাডারের মধ্যে জমা থাকে। তারপরে হচ্ছে ইউরেথ্রা। ইউরেথ্রা হচ্ছে একটা টিউব যেটা ইউরিনারি ব্লাডার থেকে বেরিয়েছে, সেই টিউবটা দিয়ে ইউরিনটা বডির বাইরে বেরিয়ে যায়। ইউরেথ্রা হচ্ছে এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। এই ছবিটা দেখবে, তোমরা এই ছবিটা দেখবে আর আমার ছবিটার সাথে মিলাবে। দেখো আমাদের বডিতে ঠিক আমাদের এই যে ভার্টিব্রাল কলাম, অনেকগুলো ভার্টিব্রা থাকে, থোরাসিক ভার্টিব্রা, 5 নাম্বার থোরাসিক ভার্টিব্রার সোজাসুজি দুই পাশে দুটো কিডনি থাকে। তো মনে করো এই দিকে একটা কিডনি আর দাঁড়াও, এই কিডনিটাকে একটু বড় করে দেখাই, এখানে একটা জিনিস বুঝাতে হবে, কিন্তু দুটো প্রায় সেম সাইজেরই হয়। হ্যাঁ, আমি একটা কিডনি একটু বড় করে দেখাচ্ছি কারণ এর ভিতরে কিছু আমি বুঝাবো, আর একটা কিডনি এমনি ছোট করেই দেখাই, দুটো কিডনি। এবার দেখো রেনাল আর্টারি, মানে কিডনির সঙ্গে যেই আর্টারিটা কানেক্টেড তাকে রেনাল আর্টারি বলে। রেনাল আর্টারি দিয়ে ব্যাড ব্লাড আমাদের কিডনিতে ঢুকে। এখানে ব্যাড ব্লাড ইন দ্য সেন্স ডিঅক্সিজেনেটেড ব্লাড না, কিন্তু যার মধ্যে কার্বন ডাই অক্সাইড আছে না, এটা হচ্ছে এমন ব্লাড যার মধ্যে ইউরিয়া আছে। ডিঅক্সিজেনেটেড ব্লাড, এটা ডিঅক্সিজেনেটেড ব্লাড রিলেটেড না। তাহলে এইটা হচ্ছে আমাদের রেনাল আর্টারি, যে ব্যাড ব্লাডকে নিয়ে আসলো কিডনিতে। ব্যাড ব্লাড, রেনাল আর্টারি, ঠিক। এবার দেখো কিডনির মধ্যে এক ধরনের সেল থাকে যেটার নাম হচ্ছে নেফ্রন। এবার এই ধরো নেফ্রনটা আমি জাস্ট অল্প একটু ইয়ে করে আঁকাই। এইরকম লাগে দেখতে, নেফ্রনটা এরকম দেখতে লাগে, ঠিক আছে। এবার দেখো আর্টারি গুলো ছোট ছোট আর্টেরিওলে ডিভাইডেড হয়ে যায়। এই আর্টেরিওল গুলো ঢুকবে হচ্ছে তোমার এই যে তোমার
আমার নেফ্রনের মধ্যে আর্টেরিওল গুলো ঢুকলো, এই আর্টেরিওলটা নেফ্রনের মধ্যে ঢুকলো। তাহলে আর্টেরিওল দিয়ে কিরকম ব্লাড আসছে? ব্যাড ব্লাড আসছে। সবাই রেসপন্স করবা, না হলে বুঝতে পারবো না যে বুঝতে পারছো কিনা। তাহলে এই যে ব্যাড ব্লাড আর্টারি দিয়ে আসলো, তারপরে আর্টেরিওল মানে আরো ছোট আর্টারি দিয়ে কোথায় চলে গেল? আমাদের নেফ্রনের মধ্যে চলে গেল। হ্যাঁ, এবার নেফ্রনে গিয়ে কি হয়, যে খারাপ যে জিনিসগুলো আছে, খারাপ জিনিসগুলো এখানে ফিল্টার হয়ে যায়, এই নেফ্রনের মধ্যে চলে আসে, মানে ইউরিয়া টিউরিয়া সব এইখানে চলে আসে, এইখানে চলে আসে। ব্লাডের সবকিছু আসে না, কিন্তু শুধুমাত্র খারাপ জিনিসগুলো আসবে। তাহলে এখন ব্লাডটা ক্লিন হয়ে গেল। এই ক্লিন ব্লাডটা, এইদিকে দেখবা, এই ক্লিন ব্লাডটা এখান থেকে বেরোবে, এটা অন্য ব্লাড ভেসেল দিয়ে বেরোবে। এই ব্লাড ভেসেল গুলো গিয়ে আবার অন্য আর একটা ব্লাড ভেসেলের সাথে কানেক্ট হবে। এই ব্লাড ভেসেলটার নাম হচ্ছে রেনাল ভেইন। এই ব্লাড ভেসেলটার নাম কি বললাম? রেনাল ভেইন। ঠিক আছে? তাহলে রেনাল ভেইন দিয়ে ফিল্টার হওয়া ব্লাডটা, মানে কি, ব্যাড ব্লাড না ক্লিন ব্লাড, ক্লিন ব্লাডটা রেনাল ভেইন দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এটা হয়ে গেল আমাদের ক্লিন ব্লাড। আর এটা কি দিয়ে বেরোয় বললাম? রেনাল ভেইন দিয়ে বেরোয়। ঠিক। তাহলে রেনাল আর্টারি দিয়ে ব্যাড ব্লাড ঢুকছে, ওটা এই কিডনির মধ্যে নেফ্রনের মধ্যে চলে যাচ্ছে। নেফ্রন একটা ফিল্টার, ফিল্টারের মধ্যে খারাপ জিনিসগুলো চলে আসলো, আর ক্লিন ব্লাডটা ওই দিক দিয়ে বেড়ে রেনাল ভেইন দিয়ে আবার বডিতে সার্কুলেট হয়ে গেল। এবার কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার, এখানে যে এই ওয়েস্ট প্রোডাক্ট গুলো আসলো, এগুলা কি হবে? এগুলা এই নেফ্রনের ভিতর দিয়ে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে, এখানে দরকারি জিনিস সেগুলো আবার রিঅ্যাবসর্ব হয়ে যায়, শুধুমাত্র খারাপ জিনিসগুলো গিয়ে এই জায়গাটায় আসলো। এবার আসার পরে হয় কি, যে এগুলো সবগুলো একসাথে হয়ে এই দিকে একটা বড় একটা টিউব ফর্ম করে এরকম। এইটার নাম হচ্ছে ইউরেটার। এইটার নাম, এইটার নাম হচ্ছে কি? ইউরেটার। বুঝলাম? তাহলে ইউরেটার দিয়ে সব ওয়েস্ট প্রোডাক্ট গুলো আসছে, ওয়েস্ট প্রোডাক্ট গুলো আসছে, মানে ইউরিন আসছে, ইউরিন। হুম। এবার এই ওয়েস্ট প্রোডাক্ট গুলো ইউরেটার দিয়ে নিচের দিকে এসে একটা পাউচ লাইক স্ট্রাকচার আছে, যেটার নাম হচ্ছে ইউরিনারি ব্লাডার। এই যে ইউরিনারি ব্লাডারে গিয়ে জমা হয়, বা তোমাদের বইতে শুধু ব্লাডার লেখা আছে, ব্লাডার। ব্লাডারে গিয়ে সমস্ত ইউরিন গুলো জমা হচ্ছে। এবার এই জায়গাটাতে না আমাদের একটা মাসল থাকে, এই মাসলটার নাম হচ্ছে তোমার স্ফিংটার মাসল। তো ইন যে নর্মাল টাইমে এই স্ফিংটার মাসলটা কন্ট্রাক্টেড হয়ে এই মানে এই প্যাসেজটাকে ক্লোজ রাখে। আপনার নাম কি? স্ফিংটার মাসল। কোথায় লিখি হয় পরে ভিডিওতে ইয়ে হচ্ছে, ওখান থেকে দেখুন। তো হয় কি, যে এখানে ইউরিনটা এখানে জমা হচ্ছে হচ্ছে। এবার যখনই কনসিডারেবল অ্যামাউন্ট অফ ইউরিন জমা হয়ে যাবে, মানে ইউরিনারি ব্লাডারটা যখন অনেকটা ফিল হয়ে যাবে, ইউরিনারি ব্লাডার কিন্তু আবার এক্সপ্যান্ডও করতে পারে, জানো? এটা ফ্লেক্সিবল হয়, যত ইউরিন জমা হবে ব্লাডারটা ফুলতে থাকবে, কিন্তু ওটার একটা লিমিট আছে। যখন ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে ইউরিন ওর মধ্যে জমা হয়ে গেল, তখন হয় কি, যে এখান থেকে একটা সিগন্যাল আমাদের ব্রেনে চলে যায়। তখন ব্রেন ওটাকে প্রসেসিং করে যে ইউরিনারি ব্লাডার হ্যাজ বিন ফিল্ড উইথ ইউরিন। তখন ব্রেন একটা ভলান্টারি সিগন্যাল পাঠায় ইউরিনারি ব্লাডারে। তখন কি হয়, যে এই যে স্ফিংটার মাসলটা বললাম, এই স্ফিংটার মাসলটা লুজ হয়ে এই প্যাসেজটা ওপেন হয়ে যায়। প্যাসেজটার নাম হচ্ছে ইউরেথ্রা। প্যাসেজটার নাম কি বললাম? ইউরেথ্রা। স্যার তাহলে এটা তো কন্ট্রাক্টাইল ব্লাডার। হ্যাঁ, কন্ট্রাক্টাইল ব্লাডার। কন্ট্রাক্টটা কোন দিকে আছে? ওটাও কি, দেখো এই ওয়াটারটা এক্সেস ওয়াটার, ওটাও ওয়েস্ট প্রোডাক্ট। বুঝতে পারলা? ওটাও ওয়েস্ট প্রোডাক্ট, এক্সেস ওয়াটারও ওয়েস্ট প্রোডাক্ট। তো যখনই এই স্ফিংটার মাসলটা লুজ হয়ে প্যাসেজটা ওপেন হয়ে যাবে, তখন ব্লাডার আবার ভিতরে কন্ট্রাক্ট করবে। কন্ট্রাক্ট করলে এই ইউরিনকে একটা প্রেস দিয়ে বাইরে, ইউরেথ্রা দিয়ে বাইরে, ওটা বাইরে বেরিয়ে যাবে।
এই বলো তো ওয়েভি মুভমেন্ট অফ মাসেলকে কি বলে? পেরিস্টালটিক মুভমেন্ট। আর এরকম এক্সপ্যান্ড থেকে কন্ট্রাক্ট হওয়া এটাকে বলে আবার এক্সট্রুসিভ মুভমেন্ট। না না এগুলো নাই। যাই হোক, তো স্ফিংটার মাসেল, SPHRINGTER, স্ফিংটার মাসেল। স্যার বইয়ের আসলে তো লাগবে না, স্ফিংটার মাসেল শুধু যে আমাদের মানে এই ইউরেথ্রাতেই থাকে তা না, কিন্তু অ্যানাসো স্ফিংটার মাসেল থাকে। ওটা হচ্ছে ফিসিসের বাইরে বের হওয়াটাকে কন্ট্রোল করে। তুমি জানো এই যে দেখো এটা হচ্ছে স্টমাক, এই যে স্টমাকের পরে কি শুরু হচ্ছে? স্মল ইন্টেস্টাইন, হ্যাঁ কি না? এখানেও স্ফিংটার মাসেল থাকে। যতক্ষণ না স্টমাকে তোমার ডাইজেশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ তোমার ফুড কিন্তু স্মল ইন্টেস্টাইনে যাবে না। এখানেও স্ফিংটার মাসল থাকে, অনেক জায়গায় স্ফিংটার মাসল থাকে। স্প্রিংটার না স্প্রিংটার? স্প্রিংটার, SPHRINGTER, স্প্রিংটার। এখানে দেওয়া আছে মাসেল কন্ট্রোলিং দ্য ফ্লো। মাসেল কন্ট্রোলিং দেওয়া আছে, কিন্তু মাসেলটার নামটা দেওয়া নেই, স্প্রিংটার মাসেল। তো মোটামুটি কিডনি কিভাবে কাজ করে মোটামুটি বুঝতে পারলা তো? হুম, ডায়াগ্রাম নেফ্রনের আসে আর এক্সক্রিটরি সিস্টেমের আসে। ওই তো নেফ্রন, ওই যে ওইটা ওইটা ওই ছবিটা, হ্যাঁ এইটা। এক্সিটটা এক্সিট এটা দেখো প্রেসার একটু দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার দেখো, তোমরা বইতে একটা জিনিস করতে পারো যে এই যে আর্টারি রেনাল আর্টারি এখানে লিখতে পারো ব্যাড ব্লাড। রেনাল আর্টারি এই ছবিটার মধ্যে লিখতে পারো ব্যাড ব্লাড, আর রেনাল ভেইন এখানে লিখতে পারো ক্লিন ব্লাড। ক্লিন ব্লাড কোনটা মানে ব্যাড ব্লাডকে কিডনিতে ঢুকাচ্ছে আর কোনটা কি ক্লিন ব্লাডকে বের করে নিয়ে যাচ্ছে? ওটা যদিও এই টেক্সটের মধ্যে কিন্তু আমি সব সেপারেট সেপারেট ব্র্যাকেট করে দিয়েছি, কিন্তু হ্যাঁ এই যে রেনাল আর্টারি, এই যে ডার্টি ব্লাড নিয়ে কিডনিতে ঢুকায়, তারপরে কিডনির ফাংশন বুঝালাম, কিডনি ফিল্টার করলো, তারপরে কি আসলো? রেনাল ভেইন। এই যে রেনাল ভেইন কি হলো? ক্লিন ব্লাডকে আবার বাইরে বের করে নিয়ে চলে আসলো। তারপরে কি আসলো? ইউরেটার। ইউরেটার কিডনি থেকে, এই যে ইউরেটার কি বললাম, কিডনি থেকে ব্লাডারে নিয়ে গেল ইউরিনটাকে। তারপরে ব্লাডারের ফাংশন কি বললাম? ওটা হচ্ছে স্টোর করে রাখলো কিছুক্ষণ। তারপরে ইউরেথ্রা, ইউরেথ্রা যেটা ওপেন হলেই ইউরিনটা বাইরে বের হয়েছে, পাসড আউট ফ্রম দ্য বডি। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা অর্গানের, প্রত্যেকটা আলাদা আলাদা কিন্তু আমি করে দিয়েছি, আর এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক, এবার দেখো কিডনির স্ট্রাকচার। কিডনি প্লাস নেফ্রনের গোটা স্ট্রাকচার এখানেই দেওয়া আছে। কিডনির স্ট্রাকচারটা আমি জাস্ট এক্সট্রা একটা কিছু বলে দিই যে কিডনির দেখো কিডনির এই যে বডির বাইরে একটা এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার থাকে, যে প্রোটেক্টিভ লেয়ারটাকে বলে ক্যাপসুল। প্রোটেক্টিভ লেয়ারটাকে বলে ক্যাপসুল, বইতে আছে। হার্টের প্রোটেক্টিভ লেয়ারকে কি বলে? তাহলে লাংসের কি বলে? পেরিকার্ডিয়াম। আর লাংসের প্রোটেক্টিভ লেয়ারকে কি বলে? প্লিউরা। আর কিডনির প্রোটেক্টিভ লেয়ারকে বলে ক্যাপসুল। এই প্রোটেক্টিভ লেয়ার গুলোর নাম মনে রেখো। আচ্ছা, তাহলে দেখো কিডনি, তো এই দিক দিয়ে মনে করো রেনাল আর্টারি ঢুকছে, আরেকটু নিচের দিকে করবো। এই দিক দিয়ে রেনাল আর্টারি ঢুকছে, আর এই দিক দিয়ে মনে করো রেনাল ভেইন মনে করো এই দিক দিয়ে বের হচ্ছে। এই দিক দিয়ে মনে করো রেনাল ভেইনটা বের হচ্ছে। ঠিক, ক্লাস 11-এ অনেক ডিটেইলে আছে, অতটা যাব না। এবার এই দিক দিয়ে তোমার ইউরেটারটা বাইরের দিকে বেরোচ্ছে, এই দিক দিয়ে ইউরেটারটা বাইরের দিকে বেরোচ্ছে।
এবার একটা হয় কি যে কিডনির না দুটো জোন থাকে, কিডনির দুটো জোন থাকে, তো ভিতরের জোনে এইরকম স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, ভিতরের জোনে এইরকম স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এগুলো এগুলো কিন্তু জাস্ট আমি আইডিয়ার জন্য বলছি, কারণ একটু পরে আমি একটা জিনিস বুঝাবো, সেটার জন্য এত কিছু আসবে না। এই জিনিসগুলোকে বলা হয় রেনাল পিরামিড, এগুলোকে বলে রেনাল পিরামিড। হলো, ভালো কথা। রেনাল পিরামিডের বাইরের যে লেয়ারটা, এই যে এই লেয়ারটা, বাইরের এই লেয়ারটা, এইটুকুনিটা বুঝতে পারলা কোন লেয়ারটার কথা বলছি? এই লেয়ারটাকে বলে কর্টেক্স, এই বাইরের এইটাকে বলে কর্টেক্স। আর রেনাল পিরামিড যে লেয়ারটার মধ্যে আছে, এই লেয়ারটা, এটাকে বলে মেডুলা, এটাকে বলে মেডুলা। কর্টেক্স বাইরের দিকে, কর্টেক্স ভিতরে মেডুলা। ব্রেনেও সেম থাকে, ব্রেনেও এরকমই হয়, যে কোনো কিছুর বাইরের দিকের স্ট্রাকচারকে কর্টেক্স, ভিতরের দিকে মেডুলা বলে। তো কর্টেক্স, মেডুলা আমি মুছে দিলাম, মোটামুটি বুঝতে পারছো। এবার এই যে রেনাল পিরামিড, এর মধ্যে থাকে হচ্ছে নেফ্রন, এর মধ্যে থাকবে হচ্ছে এইরকম করে থাকবে হচ্ছে নেফ্রন, এইরকম করে। তো একটা রেনাল পিরামিডের মধ্যে থাউজেন্ডস অফ নেফ্রন থাকে। তো এক একটা কিডনিতে মোটামুটি 2 মিলিয়ন নেফ্রন থাকে, এক একটা কিডনিতে। কত? ও 1 মিলিয়ন, 1 মিলিয়ন নেফ্রন থাকে একটা কিডনিতে, একটু কম বেশি হয় আর কি। তাহলে কিছুই না, এই যে এই দিক দিয়ে, এই দিক হোক, এই দিক দিয়ে রেনাল আর্টারি দিয়ে খারাপ ব্লাড ঢুকলো, হ্যাঁ কি না? হলো। আর ক্লিন ব্লাডটা, এই যে ক্লিন ব্লাডটা রেনাল ভেইন দিয়ে বেরোয় গেল, ক্লিন ব্লাডটা রেনাল ভেইন দিয়ে বেরোয় গেল, ভালো কথা। এবারে ইউরেটারের মধ্যে ইউরিনটা আসবে কি করে? ইউরেটারের মধ্যে ইউরিনটা আসবে কি করে? ইউরেটারটা এইখানে যে ফানেলের মতো যে জায়গাটা তৈরি করেছে, এটাকে বলা হয় পেলভিস, এটাকে পেলভিস বলে। এই পেলভিসটা আবার ছোট ছোট ব্রাঞ্চ হয়ে গেছে, বড় ব্রাঞ্চ গুলোকে বলে ক্যালিক্স। এই যে ক্যালিক্স গুলো প্রত্যেকটা রেনাল পিরামিডের নিচের সাথে কানেক্টেড, এইরকম, বুঝতে পারলা? তাহলে এই যে দেখো, এইখানে যে যত খারাপ জিনিসগুলো এখানে কালেক্ট হচ্ছে, এই যে এইখানে নেফ্রনের মধ্যে, ওগুলো সব এই দিক দিয়ে আসবে, এই দিক দিয়ে আসবে, এসে এইখানে একটা টিউব দিয়ে এই যে এই ক্যালিক্স এর মধ্যে ঢুকে যায়, এই যে ক্যালিক্স এর মধ্যে। ক্যালিক্স কার সাথে কানেক্টেড? পেলভিস। পেলভিস কার সাথে কানেক্টেড? ইউরেটার। এইভাবে জিনিসটা হয়, বুঝতে পারলে? এখানে আইডিয়া পেলা তো? কোনো অসুবিধা, ডাউট থাকলে বলো। তাহলে এই দিক দিয়ে ব্যাড ব্লাড ঢুকলো, আর এই দিক দিয়ে তোমার ক্লিন ব্লাড এই দিক দিয়ে বেরোয় গেল, আর ওয়েস্ট মানে ইউরিনটা এইখান দিয়ে এসে এই দিয়ে পেলভিস দিয়ে ইউরেটার দিয়ে নিচে ইউরিনারি ব্লাডারে গিয়ে জমা হবে। তাহলে দা কিডনি ইজ মেড আপ অফ, এখান থেকে ইচ কিডনি ইজ মেড আপ অফ এ লার্জ নাম্বার অফ এক্সক্রিটরি ইউনিটস কল্ড নেফ্রন। দেখো আমি যেরকম ছবিটা আঁকিয়েছি প্রায় ওরকম ছবি বইতেও দেওয়া আছে। এই ছবিটা কিন্তু প্র্যাকটিস করবে না, হ্যাঁ, এটা পরীক্ষাতে আঁকাতেও আসবে না, এটা দিবেও না। দিবে কোনটা? এইটা দিবে, ওই যে এই ছবিটা, আর দিবে হচ্ছে এই ছবিটা। দুটাই আঁকানো আছে কোয়েশ্চেনে, তোমাকে লেবেলিং করতে বলতে পারে, অথবা দুটাই তোমাকে আঁকাতে দিতেও পারে, তুমি আঁকাও। দুইবারই কিন্তু এসছে। ওটাও, ওটা লেবেলিংও একবার এসছে, আঁকানো একবার এসছে, ওটাও এসছে। দেখো আমি যেটা দেখেছি, নেফ্রনের ছবি আঁকাতে বেশি আসে, এই ছবিটা, এই ছবিটা আঁকাতে বেশি আসে, আর এই ছবিটা লেবেলিং বেশি আসে। এই ছবিটা এ বি সি ডি করে কোনটা রেনাল আর্টারি, কোনটা রেনাল ভেইন, কোনটা ইউরেটার, হুম, লেবেলিং ওটা। না, আমি ওটাই আঁকানো আশাটা বেশি দেখি। draw a level diagram of nephron, and nephron আর নিউরনের ছবি আসবেই। কতটা একদম আসছে
এখন ওটা কোন বছর এখন কিভাবে হয় সেটা আচ্ছা, নিউরনের স্ট্রাকচারটা আমি ডিসকাস করছি, দাঁড়াও। যেই নিউরনের স্ট্রাকচারটা এস সামনে দেওয়া আছে, এটাও তোমরা আঁকাতে পারো, এনসিইআরটিটাও ড্র করতে পারো, কোনটা বেশি? যেটা তোমার ইজি লাগবে, যেটা তোমার ইজি লাগবে। কারণ এনসিইআরটির ছবিটা একটু মনে হয় কঠিন আছে, একটু মানে কমপ্লেক্স আছে। তো এনিওয়ে, আমার আঁকানো নেফ্রন হচ্ছে এরকম, আমারটা একটু বেশি কমপ্লিকেটেড। এটা এর আগের বছরই ড্র করে রেখেছিলাম। দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি কি নেফ্রন মানে একটা বেশিরভাগটাই টিউবিউলার স্ট্রাকচার, বেশিরভাগটা একটা টিউবিউলার স্ট্রাকচার। এখানে মেন যে পার্টটা দেখবা সেটা হচ্ছে, আমি এখানে বেশি ইয়ে করব না, এই যে গ্লোমেরিউলাস লেখাটা দেখতে পাচ্ছ, গ্লোমেরুলাস। আর এই যে বাল্ব লাইক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, বড় করেই দেখাই, বাল্ব লাইক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই বাল্ব লাইক স্ট্রাকচারটার নাম হচ্ছে বাউম্যানস ক্যাপসুল। বাউম্যানস ক্যাপসুল খুব ইম্পর্টেন্ট এই দুটো জায়গা। বাদ বাকি অত কিছু না লাগলেও, আমার এখানে অনেক এক্সট্রা লেভেলিং করা আছে, ওগুলো না লাগলেও এই দুইটা কিন্তু মনে রাখতেই হবে, খুব ভাইটাল জায়গা এই দুটো। তো প্রথমে আমি বলি কি গ্লোমেরুলাস কি। ডার্টি ব্লাড কে নিয়ে আসে? রেনাল আর্টারি। ওই আর্টারিরই একটা আর্টেরিওল, যেটার নাম হচ্ছে তোমার অ্যাফারেন্ট আর্টেরিওল। আর্টারিরই মানে একটা আর্টেরিওল, যেটার নাম কি বললাম? অ্যাফারেন্ট আর্টেরিওল। ও ডার্টি ব্লাডকে নিয়ে এই বাউম্যানস ক্যাপসুলটার মধ্যে ঢুকাচ্ছে। কিন্তু এই আর্টেরিওলটা ভেতরে যখন ঢোকে তখন ওটা আরো ব্রাঞ্চ হয়ে যায়। আর আর্টারির ব্রাঞ্চকে কি বলে বলতো? সিরিয়াম। আর্টারির ব্রাঞ্চকে কি বলে? ক্যাপিলারি। তো ভিতরে এই ক্যাপিলারির একটা খুব জালের মতো একটা নেটওয়ার্ক তৈরি হয়, গোল বলের মতো, ওইটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। ঠিক। আর ব্লাডটা যখন ফিল্টার হয়ে গেল, ক্লিন ব্লাডটা যখন বেরোবে, ওটা থাকবে হচ্ছে ইফারেন্ট আর্টেরিওল দিয়ে বেরোবে। পরে ওটা রেনাল ভেইনের সাথে কানেক্ট হয়ে যাবে, ওটা আমি পরে দেখিয়ে দেবো। এইবার এই জায়গাগুলো হয়ে গেল অ্যাফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল আর গ্লোমেরুলাস। ঠিক। এবার চলে আসো বাউম্যানস ক্যাপসুলের মধ্যে। দেখো বাউম্যানস ক্যাপসুলের আমরা দুটো লেয়ার দেখতে পাচ্ছি, এই দিকে একটা লেয়ার আর বাইরের দিকে একটা লেয়ার। ঠিক। এবার যে লেয়ারটা গ্লোমেরুলাসের দিকে, ওই লেয়ারে এরকম ছোট ছোট সেল থাকে যেগুলোর নাম পোডোসাইট। আর এই পোডোসাইট গুলোর মাঝখানে টাইনি গ্যাপ থাকে, যেটাকে বলে ফিল্ট্রেশন পোর। বুঝতে পারছো তো? এগুলো লাগবে না, পোডোসাইট ফিল্ট্রেশন পোর বইতে নেই, ওগুলো লাগবেও না। কিন্তু আমি যখন ব্লাডের ফিল্টারটা কিভাবে হয় ওটা যখন বুঝাবো, তখন এটা কিন্তু বোঝার জন্য লাগবে, তোমাকে লিখতে হবে না। তাহলে পোডোসাইট, এই তোমার যেই দিকে পোডোসাইট আছে ওই লেয়ারটার নাম ভিসেরাল লেয়ার। আর বাইরের দিকে যে অন্যান্য সেলগুলো আছে, নর্মাল তোমার এপিডার্মাল সেল, ওই লেয়ারটার নাম প্যারাইটাল লেয়ার। মেনলি এখানে পোডোসাইটটা একটু মনে রেখো, আর এই ফিল্ট্রেশন পোরটা মনে রেখো। হলো? আচ্ছা, হলো। এবার দেখো বাউম্যানস ক্যাপসুলটা নিচের দিকে আবার একটা টিউবের সাথে কানেক্টেড, এই যে একটা টিউবের সাথে কানেক্টেড, হ্যাঁ কি না? এই টিউবটা প্রথমের দিকে একটু পেঁচানো হয়েছে, তারপরে ওটা নিচের দিকে গেছে। কালো কালারের এই টিউবটা ফলো করবা, রেড কালারেরটা না। নিচের দিকে গেছে, গিয়ে এইরকম এইরকম একটা লুপ নিয়েছে, লুপ নিয়ে ওপরের দিকে উঠে উঠে আবার একটু পেঁচিয়েছে, এরকম জায়গায় পেঁচিয়েছে, পেঁচিয়ে এরকম একটা টিউবের সাথে কানেক্টেড হয়েছে। এই যে গোটা টিউবটা বুঝালাম, এইটার নাম কিডনি টিউবিউল। এটার নাম কিডনি টিউবিউল। আর এই টিউবিউলের তিনটা পার্ট। শুরুর দিকে যে পেঁচানোটা, এই যে শুরুর দিকে যে পেঁচানোটা,
এই পেঁচানোটার নাম হচ্ছে প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল, পিসিটি। এবার প্রক্সিমাল মানে কি, কাছে, কার কাছে, বাউম্যান্স ক্যাপসুলের কাছে। আর কনভিউলেটেড মানে কি, পেঁচানো। আর টিউবিউল, তার মানে এটা বাউম্যান্স ক্যাপসুলের নেয়ার কাছে থাকা একটা পেঁচানো টিউবিউল, প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে নিচের দিকে যখন যাচ্ছে, গিয়ে যে লুপটা খাচ্ছে, এই লুপটার নাম হচ্ছে হেনলিস লুপ। দেখো লেবেলিং করা আছে, হেনলিস লুপ। এই গোটা লুপটা। তারপরে লুপটা ওপরের দিকে যখন উঠছে, উঠে আবার পেঁচানো হচ্ছে, তার মানে আবার কনভিউলেটেড টিউবিউল, কিন্তু ওটা কি, বাউম্যান্স ক্যাপসুল থেকে দূরে। তাই দূরে কে বোঝানোর জন্য ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল, ডিসিটি। বুঝতে পারলাম? তো প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল বাউম্যান্স ক্যাপসুলের কাছে, তাই প্রক্সিমাল, আর দূরে হলে ডিস্টাল। হলো? তো এইরকম ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল তারপরে আবার কার সাথে কানেক্টেড, তোমার ইউরিন কালেক্টিং ডাক্টের সাথে কানেক্টেড। এইটার নাম হচ্ছে ইউরিন কালেক্টিং ডাক্ট। ইউরিন কালেক্টিং ডাক্টের সাথে কানেক্টেড। এবার দেখো ইউরিন কালেক্টিং ডাক্টে কি বলছি, মানে ব্যাপারটা কি, যে এটার সাথে আরো অনেক তোমার মানে নেফ্রন এটার সাথে লেগে আছে। এটার সাথে আরো অনেক নেফ্রন লেগে আছে, এই দিক থেকে, ওই দিক থেকে, সেই দিক থেকে। এটা একটা কানেকশন আমি দেখালাম। তাহলে এটা হয়ে গেল কিডনি টিউবিউলের স্ট্রাকচার। হলো? আচ্ছা, তাহলে বাউম্যান্স ক্যাপসুল হলো পিসিটি, প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল, হেনলিস লুপ, ডিসিটি, আর ওইদিকে হচ্ছে ইউরিন কালেক্টিং ডাক্ট। ঠিক আছে? এইবার দেখো, এই যে ইফারেন্ট আর্টেরিওলটাকে এবার ফলো করবে। ইফারেন্ট আর্টেরিওলটা, রেড কালারের টিউবটা ফলো করবে, যার মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে। এই ইফারেন্ট আর্টেরিওলটা আবার নিচের দিকে নেমে দেখো, গোটা কিডনি টিউবিউলটাকে একটা জালের মতো ঘিরে ধরেছে। পিসিটি কে ঘিরে ধরেছে, হেনলিস লুপকে ঘিরে ধরেছে, ডিসিটি কেও ঘিরে ধরেছে। হুম। এইটার এই এইটারও এইটাকেও একটু মাথায় রাখবে। এগুলোর আমি নাম এখন বলবো না, এগুলোর নাম ভাষার একটা আরো অনেক কিছু হয়, ওগুলো ক্লাস 11-এ আছে, মনে রাখো। আমি বলছি যে ইফারেন্ট আর্টেরিওলটা নিচের দিকে নেমে গোটা কিডনি টিউবিউলটাকে এরকম জালের মতো এরকম ঘিরে ধরে ঘিরে ধরে যখন ডিস্টাল কনভিউলেটেড টিউবিউলের ওখানে গিয়ে ওই এই জিনিসটা কানেক্ট হয়ে গেছে রেনাল ভেইনের, যে ক্লিন ব্লাডটাকে বাইরে বের করবে। বুঝতে পারলা তো? তাও প্রবলেম থাকলে বলো। এটা নেফ্রনের স্ট্রাকচার হয়ে গেল কিন্তু। স্যার ডিফারেন্টটা প্রথমে রেনাল আর্টারির সঙ্গে অ্যাফারেন্ট আর্টেরিওল ঢুকাচ্ছে, ব্যাড ব্লাডকে ঢুকাচ্ছে, এই যে দেখো, অ্যাফারেন্ট আর্টেরিওল ডার্টি ব্লাডকে ঢুকাচ্ছে, গ্লোমেরুলাসে ফিল্টার হবে, ক্লিন ব্লাডটা ইফারেন্ট আর্টেরিওলের দিকে, নিচ দিক দিয়ে এই দিকে চড়াবে। হুম। গ্রাফিক্সের কনসেপ্ট কি? বাউন্স ফাংশন তো এখনো বলিনি, আমি তো শুধু স্ট্রাকচার বললাম। একবার এটা তো আপনি এটাতে ওইটা বুকেটটা বুকেটটাতে ঠিক আছে, এটা তো, হ্যাঁ হ্যাঁ, এটাতেও বলে দিচ্ছি, ওই সেলগুলোর নাম পোডোসাইট। এই যে এইটা হয়ে গেল তোমার অ্যাফারেন্ট আর্টেরিওল, ঠিক আছে, এ লিখে দিলাম, বুঝতে পারবো তো? এইটা হয়ে গেল ইফারেন্ট আর্টেরিওল, লিখে দিলাম, ঠিক আছে। এটা তো গ্লোমেরুলাস করাই আছে, যে অ্যাপারেন্ট আর্টেরিওল ভিতরের দিকে ঢুকে যে ক্যাপিলারি জালি তৈরি করলো, গ্লোমেরুলাস। এটা হয়ে গেল বাউমেন্স ক্যাপসুল। এখানে পোডোসাইট ফিল্ট্রেশন কোড নেই। আমি যদি পোডোসাইট আঁকাই, এই যে এরকম হবে, এইরকম অ্যামিবার মতো দেখতে পোডোসাইট এই দিকে, আর দুটো পোডোসাইটের মাঝখানের গ্যাপকে বলে ফিল্ট্রেশন কোড। হলো? তারপরে বাউমেন্স ক্যাপসুলটা নিচের দিকে যাচ্ছে, শুরুর দিকে যে পেঁচানোটা, এটা হয়ে গেল প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল, পিসিটি। এটা হয়ে গেল পিসিটি, প্রক্সিমাল কনভিউলেটেড টিউবিউল। নিচের দিকে যে লুপটা খাচ্ছে, হ্যাঁ, এই লুপটা হয়ে গেল তোমার হেনলিস লুপ। হলো? তারপরে দূরে গিয়ে আবার পেঁচাচ্ছে, এটা হয়ে গেল তোমার ডিসিটি, ডিস্টাল কনভিউলেটেড টিউবিউল।
আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল কার সাথে কানেক্টেড? ইউরিন কালেক্টিং ডাক্ট, ইউরিন কালেক্টিং ডাক্টের সাথে কানেক্টেড। হলো? এইটুকুনি বুঝতে পারলা তো? আবার কি বললাম, ইফারেন্ট আর্টেরিওল নিচের দিকে নামে, নেমে গোটা কিডনি টিউবিউলটাকে এরকম ভাবে পেঁচিয়ে আছে, পেঁচিয়ে 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 এই দিক দিয়ে যখন যাচ্ছে, এইটা ভাবো এইটা হচ্ছে তোমার রেনাল ভেইন, এইটা ভাবো রেনাল ভেইন, যেটা দিয়ে ক্লিন ব্লাডটা বেরোচ্ছে। এবার অসুবিধা হবে না তো? তাহলে স্ট্রাকচার অব্দি থাক, কারণ আজকে তোমাদের, কারণ এই তোমার কিভাবে ফিল্টার হয় ওটা অনেক টাইম লাগবে। হ্যাঁ, ফিল্টার হওয়াটা অনেক টাইম লাগবে। মোবাইল মোবাইল সব কিছু